গোপালবাবু, সম্প্রতি রাজ্যপাল পরিবর্তন হলো এবং নতুন যিনি অস্থায়ী রাজ্যপাল যিনি দায়িত্বে এসছেন, উনি প্রাক্তন আইপিএস ছিলেন, তিনি আইবিতে কাজ করে এসছেন। এই রাজ্যপালকে নিয়েও রাজ্য সরকারের নানা রকম কটাক্ষ, কুরুচি মন্তব্য, কি বলবেন? আগের রাজ্যপাল নিয়ে ওটা ছিল। আগের রাজ্যপালে তো পরিবর্তন হয়নি, উনি পদত্যাগ করেছেন। ওনার একটা কোনো ব্যক্তিগত কারণে হতে পারে। তো নতুন রাজ্যপাল এসছে, এখন সামনে নির্বাচনের মুখে রাজ্যের যাতে গণতন্ত্রটা রক্ষা হয়, যাতে আর্টিকেল 324-এর মাধ্যমে কমিশন যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারে, যাতে এখানে ফান্ডামেন্টাল রাইটটা ঠিক থাকে, যাতে ডেমোক্রেটিক রাইট ঠিক থাকে এবং যাতে রিপাবলিক রাইটটা ঠিক থাকে, মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে, অশান্তি না হয়, রক্তহীন নির্বাচন, রক্তপাতহীন নির্বাচন এবং সন্ত্রাসমুক্ত নির্বাচন চাইতে গেলে তখন রাজ্যের যে প্রধান রাজ্যপালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে রাজ্যপালও ভালো ছিলেন, সে বিষয়ে সন্দেহ নেই। রাজ্যের পরিবর্তন হয়েছে, রাজ্যপাল পদত্যাগের পর পরিবর্তন হতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যকে না জানিয়ে, আলোচনা না করে এটা করা অগণতান্ত্রিক। না, প্রথমত আমরা জানি যেটা হোম দপ্তর থেকে, হোম মিনিস্টার দপ্তর থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রীকে না জানিয়ে মুখ্যমন্ত্রীর পছন্দের ব্যক্তিকে, তার চয়েসের ব্যক্তিকে রাজ্যপাল করা হবে, এটা কোনো সাংবিধানিক বিষয় নয়। এটা তো আগে মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে যে তার এখতিয়ারের বাইরে একটা জুরিডিকশন আছে, সমস্ত মানুষের একটা এখতিয়ার আছে, এখতিয়ারের মধ্যে কথা বলতে হয়। আমাদের ফেডারেল স্ট্রাকচার, দেশ, কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনে স্টেটের যে পাওয়ার আছে সেই পাওয়ারের মধ্যে কথা বলতে হবে। উনি তো অতিরিক্ত কথা বলেন, সবসময়ের জন্য তিনি আল্ট্রা ভাইরাস, মানে নিয়মের বাইরে গিয়ে তিনি কথা বলে থাকেন। তো কথা বলেছেন, এই কথাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। কিন্তু এই যে নতুন রাজ্যপাল যাকে নিয়োগ করা হলো, যাকে দায়িত্ব দিয়ে পাঠানো হলো, কোথাও কি রাষ্ট্রপতি শাসন হতে পারে, সেই একটা ইঙ্গিত, কি না, বলবেন? এটা তো প্রশাসনিক বিষয় আছে। দেখুন, রাজ্যপাল নতুন বলতে আমাদের পশ্চিমবঙ্গে দায়িত্বে এসেছেন, তার আগে তিনি তামিলনাড়ু ছিলেন, তার আগে আরও দুটো রাজ্যের রাজ্যপাল ছিলেন। অত্যন্ত দক্ষ মানুষ, শিক্ষিত মানুষ, এবং উনি গণতন্ত্রটাকে বোঝেন, সংবিধানটাকে বোঝেন। তো বর্তমানে যেটা পশ্চিমবঙ্গে সাংবিধানিক সংকটে, কেননা নির্বাচন কমিশন যখন এসআইআর শুরু করেছিলেন তখন নির্বাচন কমিশনকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য ভাব করা হয়েছিল, গালিগালাজ করা হয়েছিল, বাধা দেওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত বাধা দিচ্ছে। যেখানে সারা ভারতে 12টা রাজ্যেই এসআইআর হচ্ছে, কোনো রাজ্যের কোনো গণ্ডগোল নেই, কেবলমাত্র ব্যতিক্রম হচ্ছে বাংলা। আর বাংলা যিনি মুখ্যমন্ত্রী তিনি এটাকে উস্কাচ্ছেন, এটাকে বন্ধ করে দিতে চাইছেন, কেননা যদি এসআইআর সুষ্ঠুভাবে হয় তাহলে তার পরবর্তী ভোটে তাদের জিতবার মতন কোনো অবস্থা থাকবে না, কারণ জনগণ তো তাদের সঙ্গে নেই। তাদের কলাকৌশল করে, তাদের কেমিস্ট্রি করে, পলিটিক্যাল কেমিস্ট্রি করে তাদের জিততে হয়। একের ভোট অন্যকে দেওয়ার ব্যবস্থা করতে হয়, মাফিয়া নামাতে হয়, হাইরাইজ বিল্ডিংয়ে তালা দিয়ে দিতে হয়, ভোরবেলা থেকে প্রক্সি চলে, আগের দিন ভয় সন্ত্রাস চলে, লোকের বাড়িতে যেটা আমরা সিপিএমের সঙ্গে দেখতাম, সেটা এখনও দেখছি, থান কাপড়, সাদা কাপড় পাঠিয়ে দেওয়া। এই যে অরাজনৈতিক পরিবেশটা যে তৈরি হয়, সেটা রাজ্যপাল দেখবেন। রাজ্যপাল একটা কঠিন রাজ্যপাল দরকার আছে। এখানে কি আছে, যেটা সংবিধানে যা গুরুত্ব দেওয়া থাকে, সংবিধানে যে অধিকার দেওয়া থাকে, সেই সাংবিধানিক পর্বটাকে, সাংবিধানিক অধিকারটাকেই তিনি রক্ষা করবেন। জ্ঞানেশ কুমার তিনি এসেছিলেন, কিন্তু বাংলায় এসে তার একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। এয়ারপোর্টে না নেবে, যেতে না যেতেই ব্ল্যাক ফ্ল্যাগ দেখানো হলো, গো ব্যাক স্লোগান দেওয়া হলো। তিনি মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে, সেখানেও গো ব্যাক স্লোগান দেওয়া হলো। তো বিষয়টা হচ্ছে, ঠিক জ্ঞানেশ কুমার থাকাকালীন যখন বৈঠক চলছে, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে, ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে জ্ঞানেশ কুমারের নামকরণ করেছেন ভ্যানিশ কুমার, এবং তিনি আবার ছবি আঁকা শুরু করলেন ভ্যানিশ কুমারের ছবি। একদিকে যেমন এই চিত্র দেখা গেল, ঠিক জ্ঞানেশ কুমার প্রেস কনফারেন্স করলেন, করার পর যখন তার বক্তব্য রাখলেন, ঠিক তারপরেই দেখা গেল মুখ্যমন্ত্রী ধর্ণা তুলে দিলেন, মঞ্চই তুলে দিলেন। কি বলবেন? দেখুন, মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে মমতা ব্যানার্জির অনেকে তুলনা করে থাকেন, আমরা তো এখন অনেক মিল খুঁজে পাচ্ছি। দ্বিতীয়ত, প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যালে অনেকভাবে অনেক মানুষ, সাধারণ মানুষ, পলিটিক্যাল মানুষরা জ্ঞানেশ কুমারকে, পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক বাতাবরণটা, যে বিফোর পলিটিক্যাল, যে ভোটের আগে সন্ত্রাস, ভোটের পরে সন্ত্রাস, ভোটের দিনের সন্ত্রাস, এই সন্ত্রাসের বিষয় নিয়ে তাকে গাদা গাদা পত্র দেওয়া হয়েছে। তিনি যখন প্র্যাকটিক্যালি বাংলাতে পা রেখেছেন তখন তিনি দেখেছেন তার যে পদটা, সাংবিধানিক পদ, সেই পদের অমর্যাদা হচ্ছে, তাকে কালো ফ্ল্যাগ দেখানো হচ্ছে এবং তাকে তুচ্ছতাচ্ছিল্যভাবে মুখ্যমন্ত্রী তাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে। তো এটা উনি দেখে গেলেন যে বাংলার মানুষ কিভাবে আছেন, কতটা শান্তিতে আছেন, কতটা আছেন, ওনার কতটা দায়িত্ব আছে। আমার মনে হয় বিহারে উনি যেভাবে নির্বাচনটা করেছেন শক্ত হাতে,
সেভাবেই নির্বাচন করবেন পশ্চিমবঙ্গে। যত সম্ভব 1 দফা কি 2 দফা কি 3 দফার মধ্যে নির্বাচনটাকে সারতে হবে, যাতে এখানকার যে মাফিয়া যারা আছে, পলিটিক্যাল মাফিয়া যারা আছে, তারা যাতে সুযোগটা না পায়, যাতে সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে নিশ্চিন্তে নির্ভাবনায়, তার নিজের ভোটের মাধ্যমে নিজের নেতা নির্বাচন করবে, দল নির্বাচন করবে, পরবর্তী সরকারকে নির্বাচন করবে। এই সুযোগটা আমাদের কনস্টিটিউশন দিয়েছে, গণতন্ত্র আমাদের অধিকার রয়েছে, সে অধিকার রক্ষার্থে উনি ওনার মতন কাজ করবেন। তো ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাবি তুলছেন যদি 15 কি 16 দফায় নির্বাচন করা যায়। যদি এই দাবিটা তোলে, আপনারা বিরোধী দল হিসাবে মেনে নেবেন? 15-16 দফায় নির্বাচন মানে তো সন্ত্রাস আরও বাড়বে। এটা ওরা চাইতেই পারেন। ওরা কোথায় পৌঁছেছেন, দেশের শান্তি, রাজ্যের শান্তি, রাজ্যের শৃঙ্খলা, পুলিশকে পুলিশ বানিয়ে রাখা, সেই পুলিশ দিয়ে কোনো কাজ হবে না। আজকে কেন বড় বিহারের মতো রাজ্যে 2 দফায় হচ্ছে, বহু রাজ্যে 1 দফায় ভোট হচ্ছে, তো পশ্চিমবঙ্গে 6-7 দফার যে আগে ভোট হতো, কেন হতো জানি না। আমি আইনের ছাত্র হয়েও বিষয়টা বলতে পারছি না, অত দরকার ছিল না। 16 দফা 25 দফা এই যে দাবি, এগুলো অমূলক দাবি। এগুলোতে বোঝা যায় যে এরা কেউ রাজনীতির লোক নয়, সরকার চালাবার মতন মানে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে মানুষের কথা ভেবে মানুষকে উন্নতির পথে নিয়ে যাওয়া, ডেভেলপমেন্ট করা, তারা ওরা ভাবেনি। যার জন্যই তো আজকে পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে দেউলিয়া, গরিব রাজ্য, সবচেয়ে গরিব রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে প্রায় 9 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে এদের কারণে। গোপালবাবু, মুখ্যমন্ত্রী বলছেন যে বারবার দিল্লি থেকে কখনো প্রধানমন্ত্রী আসবে, কখনো আসবে, ও আসবে। সম্প্রতি রাষ্ট্রপতি এসেছিলেন, তার কাছেও যাননি, তাকে সি অফ করতে বা তাকে আহ্বান জানাতে যাননি। মুখ্যমন্ত্রী নিজেও যায়নি, তার মন্ত্রিসভা থেকেও কেউ যায়নি। বিষয়টা যে তিনি বলছেন বারবার ডেলি প্যাসেঞ্জারই করবে, আমাদের কি কোনো কাজ নেই যে সব কিছু ছেড়ে ছুড়ে যেতে হবে? আবার সামনে প্রধানমন্ত্রীজি কলকাতায় আসছেন এবং বিশাল বড় একটা ব্রিগেডে সমাবেশ করবেন। একদিকে এই কর্মকাণ্ড চলছে, উল্টো দিকে রাজ্যের যিনি প্রধান তার এই বক্তব্য, কিভাবে দেখছেন? দেখুন, প্রধানমন্ত্রী ব্রিগেডে আসছেন, জনসমাবেশ হবে, তার আগে কিছু সরকারি কাজ আছে, অনেক প্রকল্প তিনি উদ্বোধন করবেন, যেটা উনি করে থাকেন পশ্চিমবঙ্গের মানুষের জন্য। যে কেন্দ্রীয় সরকারের ভাবনা, যে যোজনাগুলো আছে, তার মধ্য থেকে উনি সেটা বহু কিছুই তিনি ওখানে উদ্বোধন করবেন। দ্বিতীয়ত হচ্ছে যে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা, দৌড় তো মমতা ব্যানার্জিরও আছে। একটা ফেডারেল স্ট্রাকচার দেশে, আমাদের গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এরাই হচ্ছে দেশটা চালাচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এনাদের সর্বত্র বিচরণ রয়েছে এবং সেখানে ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী যেখানে যাবে, যদি রাজ্যে যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, জেলাতে গেলে জেলার ডিএম, এদের উপস্থিতি থাকতে হবে, এটা বাধ্যতামূলক আছে, এটা আমাদের সংবিধান, এটা আমাদের মানতে হয়। এবার মান্যতা দিতে উনি রাজি হচ্ছে না। উনি চাইছেন যে এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য কাণ্ড করে যাতে ওনাকে 356 বা এখানে যদি রাষ্ট্রপতি শাসন করে দেয়, তাহলে তিনি একটা বাড়তি সুবিধা পেতে পারেন, লোকের কাছে যাবেন, এই দেখুন আমাকে সরিয়ে দিল, আমাকে করতে দিল না। উনি তো ভোটের সময় ওনার পা ভেঙে যায়, ভোটের সময় ওনার মাথা ফেটে যায়, নানান কাণ্ড কারখানা হয়, সুস্থ থাকতে পারেন না, নাটকের পর নাটক তিনি করে যান। তো এইরকম একজন নাটকে মহিলার সামনে এনাকে হারাতে গেলে নির্বাচনেই হারাতে হবে। যেমন পশ্চিমবঙ্গের মানুষের অনেকেরই আশা ছিল যে 356 হোক, এখানে টিএমসি বিদায় নিই। না, বিজেপি শক্তিশালী দল আছে, এখন পাড়াতে, অলিতে গলিতে, প্রতি ভোটের পাতাতে আমাদের বিজেপি কর্মী আছে। আমরা অনেক উচ্ছ্বাসিত, উদ্বুদ্ধ, মানুষের পাশে আছি, মানুষ আমাদের পাশে আছে। তো আমরা মমতা ব্যানার্জিকে ভোটের মাধ্যমে, ভোটের ময়দানেই হারাবো, অন্য কোনোভাবে নয়। তাই যে কটা দিন আছে, শেষ কটা দিন উনি বলে যাক, যা ইচ্ছা উনি বলুক, ওনার কথাগুলোকে কেউ গুরুত্ব দেয় না, আর গুরুত্ব দিয়ে কেউ ভাবেও না, সাধারণ মানুষও ভাবে না। আজকাল তো অনেকেই দেখেছি মমতা ব্যানার্জিকে যদি টিভিতে দেখা যায়, টিভিটা চ্যানেলটা চেঞ্জ করে দেয়। আজকে সেই জায়গায় নেই, সেই সততা মমতা নেই। মমতা আজকে চোরের রানী। 14 তারিখ প্রধানমন্ত্রীজি আসছেন, ব্রিগেডে একটা বড় সমাবেশ হবে, কি বার্তা দেবেন? মানে আপনাদের তরফ থেকে প্রধানমন্ত্রীজির কি নির্দেশ থাকবে, মানে কিভাবে এগোবেন, মানে কতটা আশাবাদী? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল, পশ্চিমবঙ্গ তার একটা শিকার হয়েছিল। পশ্চিমবঙ্গের বহু মানুষকে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসতে হয়েছিল। আজকে সেই দিনটাই আবার 75-77 বছর বাদে আবার ফিরে আসছে। এখানে মুসলিম সংখ্যা বেড়ে যাচ্ছে। কাঁটাতারের বেড়া দেওয়া নেই, 550 কিলোমিটার জায়গা যেখানে কাঁটাতারা বেড়া দেওয়া যায়নি, ওপেন উন্মুক্ত আছে। দুষ্কৃতিকারীরা আসছে, কালোবাজারি চলছে, বাংলাদেশের মানুষেরা এপারে চলে এসছে, রোহিঙ্গারা চলে আসছে। এতে পশ্চিমবঙ্গের যে একটা যে ভারসাম্য ভেঙে যাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে এমন একটা অবস্থা, যেটা নির্বাচনের প্রাককালে প্রধানমন্ত্রী আসছেন মানুষের সঙ্গে কথা বলবার জন্য, মানুষের কথা শুনবার জন্য।
তিনি জানেন, তিনি নিশ্চিত যে একটা পরিবর্তনের হাওয়া সারা বাংলা জুড়ে হচ্ছে। এমন কোনো জায়গা নেই এবার যে নির্বাচনে পরিবর্তনের যাত্রার যে মিটিং মিছিলে মানুষ অংশগ্রহণ করেনি, মানুষ শুনেছে, মানুষ ধৈর্য ধরে আমাদের কথা শুনেছে। প্রধানমন্ত্রী সেই বক্তব্যটাই রাখবেন যে স্বাধীনতার পর 25 বছর বাংলায় কংগ্রেসরা ছিল, 34 বছর বাংলাকে রসাতলে তৈরি করে দিয়ে গেছে সিপিএম। সেই সিপিএমকে সরিয়ে অনেক আশা নিয়ে এখানে টিএমসিকে আনা হয়েছিল। সে সময় টিএমসি আমাদের প্রায় সহদল ছিল, আমাদের এনডিএতে ছিল। কখনো থাকে কখনো থাকে না, এরকম একটা অবস্থা। যাই হোক, একটা সাম্যতা ভাব ছিল, কিন্তু আজকে যে টিএমসির দ্বারা হবে না। টিএমসি একটা চোরের রানী, মহারানী, রাজ্যের কোনো উন্নতি করতে পারেনি। রাজ্যের মানুষ অশান্তিতে আছে, এখানকার পুঁজিপতিরা বাইরে চলে যাচ্ছে, এখানকার শিল্প অবস্থা টোটালি ভেঙে পড়েছে, এখানে স্বাস্থ্যর যে হসপিটালগুলো আছে সেগুলো রুগ্ন হয়ে পড়েছে, সরকারি হাসপাতালে রুগী পাওয়া যাচ্ছে না, এবং যেখানে বিভিন্ন স্কুল কলেজগুলো পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের জন্য উনি মানুষের কাছে আহ্বান জানাবার জন্য এসেছে। এটা পলিটিক্যাল মিটিং, তার আগে একটা সরকারি রয়েছে, কার্যক্রমগুলো প্রকল্প আছে, সেটা উনি করার পরে মিটিং রাখবেন। আমার মনে হয় বাংলার মানুষ ওনার মিটিং শুনবেন, প্রচুর মানুষ এখানে আসবে, লক্ষ লক্ষ মানুষ আসবে, ব্রিগেডের কোনো জায়গা খালি থাকবে না। সেদিন চ্যানেলের মাধ্যমে সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ এবং বাঙালিরা যারা সারা বিশ্বে বসবাস করছেন তারাও দেখবেন যে বাংলার একটা প্রকৃত স্বাধীনতা ফিরে আসবে ভারতীয় জনতা পার্টির হাত ধরে। তার যে বাহক, তার যে মূল বক্তা আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী আমাদের সামনে রাখবেন। আমরা সেই দিনটার দিকে তাকিয়ে আছি, তারপরেই নির্বাচন ঘোষণা হবে। উচ্ছ্বাসভাবে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব, মানুষের অংশগ্রহণ করবে। 294টি বিধানসভার মানুষের অংশগ্রহণ করবে। সেখানে আমরা ইসবার প্রায় 200 ওপরে আমরা আসন পেতে চলেছি বিজেপি, এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভে প্রথম বিজেপি সরকার পশ্চিমবঙ্গে হতে চলেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, উনি এই বাংলাকে তৈরি করেছিলেন হিন্দু হোমল্যান্ড হিসাবে। সেই শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় প্রথমে আমরা একটা দুটো সিট পেতাম, এখন আমরা অনেকগুলো সিট পেয়েছি। এবার আমরা সরকার করতে চলেছি এই রাজ্যে। তাই প্রধানমন্ত্রীর আহ্বানে সমস্ত মানুষ তারা সেখানে সহযোগিতা করছেন, উপস্থিত থাকছেন পরোক্ষ বা প্রত্যক্ষভাবে। একটা বিরাট উৎসবের মাধ্যমে আমাদের এই প্রক্রিয়াটা শেষ হবে। এই যে পরিবর্তন যাত্রা, তার যে সমাপ্তি অনুষ্ঠানে উনি আসছেন এবং বৃহৎ সংখ্যক মানুষ এই সমাবেশে যোগদান করবেন। ধন্যবাদ।